আজকে তোমাদের ওয়েব ডিজাইনের 5 নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো আলোচনা করব, শুরুতে আমরা আলোচনা করব ওয়েবসাইটের ফাইবার মার্কেট প্লেসের গিগ সম্পর্কে তোমাদের কনসেপ্ট সঙ্গে ধারণা দিব। এরপর আমরা এইচটিএমএল এর খুব গুরুত্বপূর্ণ দুটি ট্যাগ, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ এবং ইমেজ ট্যাগ সম্পর্কে আলোচনা করব। আমি আমাদের প্রজেক্ট ওপেন করছি। আচ্ছা, তো চলো আমরা প্রথমে ফাইবার আর মার্কেট প্লেস গিগ ইন্ট্রোডাকশন একটু আমরা দেখে আসি। প্রত্যেকটা ক্লাসে মার্কেট প্লেস সম্পর্কে ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো জানা দরকার গুরুত্বপূর্ণ আলোচনা করলে তোমাদের কোর্স শেষ হতে হতে তোমাদের যেমন ওয়েব ডিজাইনে পুরোপুরি শেখা হয়ে যাবে, প্রতি সেক্টরে কাজ করবে, পাশাপাশি তোমাদের অনলাইন আর্নিং, অনলাইন মার্কেট প্লেসের ফুল একটা পরিচিতি পেয়ে যাবে। এই তোমাদের কাজ করতে খুবই সুবিধা হবে। তো আমি একটা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজার ওপেন করলাম। এখানে গিয়ে লিখলাম 5rr.com। এটি একটি জনপ্রিয় মার্কেট প্লেস। লেখা আমি গুগলে সার্চ করলাম অনলাইনে। এই চলে এসে দেখো, এটা হচ্ছে ইন্টারফেস, হোম পেজ মার্কেট প্লেসের। এখানে দেখো লেখা আছে, এখানে তুমি অনেকগুলো অপশনগুলো আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরি কাজগুলো আছে। তবে এখানে সার্চ করে দেখি, ঠিক আছে। এখানে সার্চ বার আছে, এখানে ফাইন্ড দেখো সার্ভিস লেখা আছে, ফাইন্ড সার্ভিস। লোড নিচ্ছে। আচ্ছা, আমরা এখানে গিয়ে সার্চ বার লাগছে ফাইন্ড সার্ভিস, এখানে মাউস দিয়ে ক্লিক করে আমরা সার্চ করতে হবে। ধরো আমরা ওয়েব ডিজাইনের কাজ তোমরা শিখছো, আমি এখানে ওয়েব ডিজাইন লিখলাম, এখানে সার্চ বারে ক্লিক করে দিলাম। ফ্রিল্যান্সিংয়ে তোমরা জানো অনেকগুলো সেক্টর রয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ওয়েব ডিজাইন একটা গুরুত্বপূর্ণ ফিল্ড, যে ফিল্ডে প্রচুর কাজ অনলাইনে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখো লেখা আছে এখানে যে আই উইল ডিজাইন অন এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ওয়েব ডিজাইন। আয়েশা খান এই 57টা প্রজেক্ট করেছে এই গিগের উপরে। এর দেখতে পাচ্ছ একটা গিগ বলা হয়ে থাকে এগুলোকে। তো সবগুলো মার্কেট প্লেস একটু ডিফারেন্স, মানে কাজ করার ধরন এবং কাজগুলো দেখাচ্ছে যে পোস্টের ক্ষেত্রে, শো করার ক্ষেত্রে। তো তোমাদের গত ক্লাসে দেখেছিলাম আপওয়ার্ক মার্কেট প্লেসে যে ওখানে কাজগুলো ডিরেক্টলি ডেসক্রিপশন আকারে শো করছে, ক্লায়েন্ট কাজগুলো পোস্ট করছে এবং শো করছে। আর এই ফাইবার মার্কেট প্লেসের কাজ হচ্ছে এখানে তোমার যেটা হয় যে একে গিগ বলা হয়। আর গিগ একটা সাইনবোর্ডের মতো, যেমন মনে করো যে কোনো একটা প্রতিষ্ঠান কী ধরনের কাজ করে, সে কী ধরনের কাজ করে তার সম্পর্কে একটা সাইনবোর্ড দিয়ে রাখে। ঠিক ওই রকমভাবে এখানে তো একটা বিষয়ের উপর কতগুলো কাজ তুমি পারো সে বিষয়ে তুমি সাইনবোর্ড তৈরি করলে, তো একটা একটা পিকচার দিয়ে সেই কাজের ডিসক্রিপশন বর্ণনা দিয়ে একটা সাইনবোর্ড তৈরি করতে হয়। সেই সাইনবোর্ডের মতো এই প্রত্যেকটা সাইনবোর্ডকে গিগ বলা হয়ে থাকে। এরকম দেখো, তুমি যখন কাজ শিখবো, ওয়েবসাইট ডিজাইনের কাজ যখন শিখে যাবে, তখন এরকম তুমি গিগ তৈরি করতে হবে জাস্ট তোমার কাজ বর্ণনা দিয়ে। তা তুমি ওয়েব ডিজাইনের কি জানো, তুমি দেখা যাচ্ছে যে তুমি ওয়েবসাইট ডিজাইন করবে, পেজ থেকে HTML করবে, কাজ করবে, রেসপন্সিভ ডিজাইন করবে, বা দেখা যাচ্ছে কোডের বাগ ফিক্সিং করবে, বা কোনো কোডের সমস্যা থাকে সেই এডিট করে দিবা, ওয়েবসাইট রিডিজাইন করবে, নতুন ওয়েবসাইট তৈরি করে দিবে। এরকম বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে
একটা গিগ তৈরি করবে। তো এই এরকম 5টা থেকে 7টা সাইনবোর্ড তুমি তৈরি করলে, এই সাইনবোর্ডটা তোমার দিতে হবে কোথায়? এই মার্কেটপ্লেসে দিয়ে দিতে হবে। তাহলে তোমার সাইনবোর্ড দেখে তোমার ক্লায়েন্ট এখান থেকে কাজের জন্য হায়ার করবে, আর তুমি দেখাচ্ছে যে তখন এটা অ্যাকসেপ্ট করে কাজ করতে পারবে। তো তুমি প্রত্যেকটা কাজের কত ডলার নিবে সেটা উল্লেখ করে দিতে পারো। এখানে নর্মাল তোমার দেখাই, দেখা থেকে মানে বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে। দেখো এখানে কাজের প্রাইস দেখো, এখানে দিয়েছে যে $60, ঠিক আছে, 57টা কাজ করেছে। এখানে যেমন দেখো যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার ডিজাইন, ঠিক আছে, পেজ টু এস্টিমেট, এই $55 দিয়েছে, $180 কাজ করছে 60টা। এরকম বিভিন্ন ব্যক্তি দেখো লেখা আছে এই যে টপ রেটেড সেলার ওয়েব ডিজাইন ওয়ার্ক, এই 500 কত করেছে, 522টা কাজ করেছে, চিন্তা করে দেখো। এবং প্রত্যেকটা কত এরকম দেখো $95, এটা হচ্ছে যে প্রাথমিক প্রাইস $95। তো এই যে কাজগুলো করেছে এরকম প্রত্যেক কাজ ওয়েব ডিজাইনের কাজ, তোমরা যে কাজ শিখতেছো এই কাজগুলো, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইনের কাজ সে $150 করে নিয়েছে, মানে বাংলাদেশের টাকায় 12,000 টাকা। এখানে একটা ওয়েবসাইট সে করতে 12,000 টাকা নিয়েছে, সে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করবে। হ্যাঁ, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ অ্যান্ড প্রফেশনাল ওয়েব ডিজাইন, এবং সে 52টা কাজ করে। চিন্তা করে দেখো, যদি তুমি $150কে গুণ দাও এই 52 দিয়ে, সিম্পলি যে আরও তো কাজ করতে আছে, তাহলে সিম্পলি এটা এখানে কম বেশি হতে পারে, ঠিক আছে, এখানে বেশি হতে পারে, $150 অপশন বেশি হয়, কারণ অনেকগুলো অপশন থাকে এখানে। তবে যদি 52 গুণিতক $150 সিম্পলি দিই, অর্থাৎ $150 মানে হচ্ছে যে গুণিতক 52, তাহলে হয় $7,800, ঠিক আছে, প্রায় 7 লাখ টাকা ধরো, $7,000 প্রায় 7 লাখ টাকা মনে করো, 6 থেকে 7 লাখ টাকা। তাহলে সে একটা এরকম দেখাচ্ছে যে মানে কত কাজ করা সম্ভব, ঠিক আছে, জাস্ট তোমাকে ভালো কাজ জানতে হবে, ভালো কাজ জানলেই কাজ করা সম্ভব। তুমি যখন কাজ শিখে যাবে, শিখে যাওয়ার পরে এরকম কাজের সাইনবোর্ড বা গিগ তৈরি করতে হবে, তোমার কী কী স্কিল আছে, ওই বিষয়ে কী কী কাজ করবা, ঠিক আছে, সেই বিষয়গুলো দিয়ে, বা তুমি ওই বিষয়ে কী কী সার্ভিস দিবা, যেমন এখানে লিখে দেখো কাস্টম ডিজাইন, ফুললি রেসপন্সিভ, 100% স্যাটিসফ্যাকশন, অ্যাফোর্ডেবল প্রাইস এবং ফ্রি সাপোর্ট, এই বিভিন্ন বিষয়গুলো দিয়েছে এখানে। তো এখানে ক্লিক করলে কি হবে, ওয়েবসাইটে মানে এই গিগ সম্পর্কে ডিটেলস দেখা যাবে, তখন এইসব ডিটেলস দেখা যাবে এখানে কি বিষয়ে কাজ এবং কোন দেশের কাজ করতেছে সে। এখানে দেখাচ্ছে যে এই ব্যক্তি একটা নাম দিয়েছে এখানে, হ্যাঁ, এখানে বর্ণনা দিয়েছে, তুমি এই সম্পর্কে কী কী সার্ভিস দিবা, তো সঙ্গে বর্ণনা দিতে হবে, গিগের সঙ্গে বর্ণনা দিতে হবে, হ্যাঁ, এই হলো বিষয়। তো এই পাকিস্তানের, ফ্রম পাকিস্তান, ঠিক আছে, এবং ডিসেম্বর 2020, দেখো চিন্তা করে দেখো, ডিসেম্বর 2020, খুব বেশি সময় হচ্ছে না, হ্যাঁ, এর অ্যাটেন্ড করা, মানে 2020 সালের শেষ দিকে আসছে আর কি, মেম্বার হয়েছে এখানকার, এর মধ্যে কত কাজ করে ফেলেছে, তাই না? আচ্ছা, তুমি ট্রাই করো থাকার জন্য। আচ্ছা, তো এই বিষয়গুলো তোমাদের একবার স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দেবো, কীভাবে তোমাদের গিগ ক্রিয়েট করতে হবে, কীভাবে ইয়ে করতে হবে পরবর্তীতে, ঠিক আছে। আজকে একটু দেখালাম তোমাদের জাস্ট যে তোমাদের যখন কাজ শিখে যাবে তখন কী করতে হবে,
এরকম কাজের স্কিলগুলো দিয়ে এরকম গিগ তৈরি করে অনলাইনে দিলে অটোমেটিক ক্লায়েন্ট এসে হায়ার করবে তোমাদেরকে। তো চলো আমরা এখন বাস্তব কাজে চলে যাই, ডিরেক্টলি কাজে চলে যাই, ঠিক আছে? আমি এটা কেটে দিলাম মার্কেট প্লেস। আচ্ছা, আমরা এখানে ছিলাম। আমরা প্রথমে দেখলাম ফ্রিল্যান্সার ফাইবার মার্কেট প্লেস কি ইন্ট্রোডাকশন একটু দেখিয়ে দিলাম তোমাদের। এইচটিএমএল লিঙ্কস সব ক্লাস আলোচনা করবো। গত ক্লাস তোমাদের আমি শিখিয়েছি হেডিং ট্যাগ সম্পর্কে এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করেছো সুন্দরভাবে। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওয়েবসাইটে প্রচুর ব্যবহার করা হয়, এইচটিএমএল লিঙ্কস সম্পর্কে এবং ইমেজ সম্পর্কে আলোচনা করব। কিন্তু এইচটিএমএল লিঙ্কসটা কি? এইচটিএমএল লিঙ্কস হচ্ছে যে ধরো আমি এখানে গুগলে গেলাম, তো গুগলে গিয়ে আমি ব্রাউজার ওপেন করলাম। আচ্ছা, ফায়ারফক্স আপডেট নিচ্ছে, মাঝে মধ্যে এই ঝামেলাটা করে। অটো আপডেট নিয়ে নেই ব্রাউজার। আচ্ছা, ব্রাউজারে আমি প্রবেশ করলাম। আচ্ছা, এখানে গিয়ে ধর আমি লিখলাম বাংলাদেশ লিখলাম, লিখে আমি এখানে সার্চ করলাম, ইন্টার চাপলাম। এখন দেখো এখানে যে লিঙ্কগুলো এসেছে, এই যে বাংলাদেশ উইকিপিডিয়ার লিঙ্ক, তারপরে এখানে অনেক ধরনের লিঙ্ক চলে এসেছে। এখানে ইউটিউব লিঙ্ক চলে এসেছে, দেখো ইউটিউবের এই যে মাউস ধরলে দেখো হ্যান্ড হয়েছে, বাইরে থাকলে এমনি সিম্পলি এক মাউস পয়েন্টার হচ্ছে, তীর হচ্ছে। আর এখানে যখন কোনো এখানে ধরতেছি, ধরো এই গ্রিন কালারের যে লেখাগুলো, সরি ব্লু কালারের যে লিঙ্কগুলো আছে, এখানে টেক্সটের উপর ধরলে কি হচ্ছে, এগুলো দেখো কালার মানে হ্যান্ড হয়েছে, দেখো স্বাভাবিক এটা মাউস পয়েন্টার হ্যান্ডে পরিণত হচ্ছে, মানে এটা লিঙ্ক আছে। এগুলো লিঙ্কে ক্লিক করলে কি হবে, তো ডিটেলস দেখা যাবে, বিস্তারিত দেখা যাবে। তো এই লিঙ্কগুলো কীভাবে করা হয়ে থাকে, যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই লিঙ্কগুলো কীভাবে করা হয়ে থাকে? এই লিঙ্কগুলো করা হয়ে থাকে কার মাধ্যমে? এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। এ দ্বারা প্রকাশ করার কারণে অ্যাঙ্কর ট্যাগ বলে, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ বলে এটাকে। আমি যদি কোনো লিঙ্ক করতে চাই তাহলে কীভাবে করতে হবে, চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। যদি কোনো লিঙ্ক করতে চাই তাহলে কীভাবে করতে হবে। তাহলে আমার প্রজেক্ট ফোল্ডারে প্র্যাকটিস ফোল্ডারে চলে যাই। প্র্যাকটিস ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে index.html এখানে গেলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম। আমি এখান থেকে এগুলো কেটে দিলাম, মাঝখান থেকে কেটে দিলাম। আমাদের হেড আর বডি, আজকে আমরা লিঙ্ক ট্যাগ দেখবো, ঠিক আছে? HTML লিঙ্ক ট্যাগ ইউজেস বা লার্নিং লিখতে পারেন, শিক্ষণ। HTML লিঙ্ক ট্যাগ শিক্ষণ বিষয়। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে লিঙ্ক ট্যাগ শুরু হয় এইভাবে, এ দিয়ে শুরু হয় এইভাবে, আর এখানে গিয়ে এ দিয়ে শেষ হয়, এটাকে লিঙ্ক ট্যাগ বলা হচ্ছে। এখন দেখো এই লিঙ্ক ট্যাগে একাই কোনো ক্ষমতা নেই, এর ভিতরে স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে href, এখানে সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিতে হয়। এই অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে এক্সট্রা পাওয়ার, মনে করো একটা ট্যাগের এক্সট্রা পাওয়ার, যেটা কি সম্পর্কে করে ওই ট্যাগ সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে থাকে। কোনো একটা ট্যাগ সম্পর্কে, এটা অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। তো যে কোনো ট্যাগের যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সে অ্যাট্রিবিউটটা কী করে ওই ট্যাগ সম্পর্কে এক্সট্রা তথ্য, অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে এবং সে ট্যাগের ক্ষমতা বাড়িয়ে দেয়। এই হলো বিষয়। তো মনে করি আমি এখানে ফেসবুক লিঙ্ক করব, তাহলে এখানে ফেসবুক লিখে দিলাম, ফেসবুক লিখে দিলাম, তাহলে এই ফেসবুকটা শো করবে, ঠিক আছে? এখানে লেখাটা ফেসবুক শো করবে।
আর ফেসবুক লিঙ্কটা এর ভিতরে দিতে হবে, কারণ এই স্টেপ মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। ঠিক আছে, এখানে লিখে দিলাম ধরো www.facebook.com। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। তার আগে একটু লিখলে ভালো হয়, https এবার লিখে দিলাম আর এবার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো https facebook.com তাহলে ঠিকানা হলো। এখন যদি রান করে দেখি, এটা এখানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্সে ক্লিক করলাম। এখন দেখো আমাদের এটা রান হবে। এই দেখতে পাচ্ছ, এটা আমি একটু বড় করে দিই। এই যে ফেসবুক, হ্যাঁ ফেসবুক এখানে অটোমেটিক্যালি কি হয়েছে, লিঙ্ক হয়েছে। যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে দেখেন, বাইরে সেটা হাত থাকছে না, আর এখানে অটোমেটিক্যালি হাতে কনভার্ট হচ্ছে। দেখতে পাচ্ছ, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম ফেসবুকে। মাউস দিয়ে ক্লিক করার পর দেখো অটোমেটিক্যালি কি হবে, এটা ফেসবুকে ঢুকে যাবে। এটা ঢুকে গেছে দেখো। এই যে একইভাবে আমি যদি এখানে আরেকটা লিঙ্ক তৈরি করি, এইভাবে একইভাবে দেখো, দেখলাম এ শুরু করলাম, এ শেষ করলাম এখানে গিয়ে, আর এখানে লিখলাম টুইটার লিখলাম। তাহলে প্রথম ট্যাগের মধ্যে স্পেস দিয়ে কি লিখতে হবে, HREF দিয়ে দিলাম। এখন কি ধরে টুইটারের ঠিকানা দিতে হবে আগের মতোই, তাহলে https দিয়ে দিলাম, // দিয়ে www.twitter.com দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখাচ্ছে যে এভাবেই আমি কন্ট্রোল বি চেপে ডাবল করলাম, ডাবল করে এখানে লিখলাম youtube.com, এটা কেটে দিলাম, youtube.com লিখলাম, youtube.com। ঠিক আছে, এখানে লিখে দেবো ইউটিউব। তাহলে এই কয়েকটাই লিঙ্ক হয়ে গেল ইউটিউব। তাহলে তিনটা জিনিস আমি লিঙ্ক দিলাম ওয়েব পেজের সাথে। আমি যে ওয়েব পেজ ডিজাইন করছি সেটা কয়টা লিঙ্ক দিলাম, তিনটাই লিঙ্ক দিয়ে দিলাম। এবার আমি রিলোড করলে কি হবে, এখানে গিয়ে আচ্ছা আমাকে কেটে দিয়েছিল না ব্যাকে এসি। আচ্ছা আমার এখানে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে, দেখো। ঠিক আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব চলে আসছে। নিচে নিচে করতে চাই আমরা, তাহলে কি করতে হবে দেখো, একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হবে জাস্ট আমাদের। কত ক্লাস শিখেছিলাম এটা, যে ব্রেক ট্যাগ ইউজ করলে কি হয়, নিচ থেকে চলে আসে, মানে এক লাইন নতুন লাইনে শুরু হবে এটা। এখন দেখো তো নতুন লাইনে শুরু হইল প্রত্যেকটার পর প্রত্যেকটা। এই যে তাহলে ফেসবুক, আর হচ্ছে ইউটিউব। আমি এখানে যদি ক্লিক করি, ধরো টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে। এখান থেকে এই যে টুইটারে চলে আসছে, টুইটার ওয়েবসাইটে চলে আসতেছে। তো এইভাবে সাধারণত লিঙ্ক করা হয়ে থাকে ওয়েবসাইটের যে কোনো পেজের সাথে লিঙ্ক। তোমার ফেসবুকে দেখো রিড মোর লেখা আছে, ওখানে একটা লিঙ্ক করা আছে, বা রিড ডিটেলস, ঠিক আছে, সেখানেও লিঙ্ক করা থাকে। এলো বিষয়। তো আমরা যদি একইভাবে ঢুকতেছে, এখানে আমরা যদি ইউটিউবে ক্লিক করি, এখানে ইউটিউবে ক্লিক করলে কি হবে, ইউটিউবে চলে যাবে, এখান থেকে ইউটিউবে চলে যাবে। এখন দেখো যে আমরা লিঙ্ক যেগুলো করছি, এই লিঙ্কগুলো কি হচ্ছে, একই জায়গায় কিন্তু ওপেন হচ্ছে, এই পেজের মধ্যে ওপেন হচ্ছে, এবং ওই পেজটা আবার ব্যাকে আসতে হচ্ছে এখানে। বাট আমি যদি চাই যে এখানে এই পেজটা থাকবে আমাদের, এবং নতুন একটা এখানে ট্যাব খুলে যাবে। এই ট্যাব বলতে আমাদের কত ক্লাসে বলেছে, ক্লাসে নিউ ট্যাব দেখো লেখা আছে। যখন লিঙ্কে ক্লিক করব তখন নিউ ট্যাব খুলে যাবে এবং সেখানে ওপেন হবে। এখানে নতুনভাবে ট্যাব খুলে গিয়ে নিউ ট্যাব ওপেন হবে এবং সেখানে ওই লিঙ্কটা ওপেন হবে। তাহলে কি করতে হবে আমাদের, একটা কাজ করতে হবে। ইউটিউব দেখতে ঢুকে গেছে, ইউটিউবে ঢুকছে আর কি। তো চলো আমরা এই কাজটা করে দেখি, যে আমরা যেখানে ঢুকলাম আমাদের ওয়েবসাইটে, এখানে আমাদের ওয়েবসাইট ঠিকই থাকবে, ওইখানে ক্লিক করে নতুন একটা ট্যাব অটোমেটিক্যালি খুলে গিয়ে লিঙ্কটা ওপেন হবে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে দেখো, সেটা হচ্ছে যে টার্গেট নামের অ্যাট্রিবিউট আছে। সাধারণত অ্যাট্রিবিউটটা কি তোদের বললাম এখানে, যেটা ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়, ট্যাগের প্রথম ট্যাগের মধ্যে যেটা ব্যবহার করা হয়ে থাকে, যেটা ট্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো শুধুমাত্র এইচরেফ যেটা বললাম, হাইপার লিঙ্ক রেফারেন্স, এইচরেফ মানে হাইপার লিঙ্ক রেফারেন্স। তো এই একটা শুধু অ্যাট্রিবিউট না, যেন অনেক ট্যাগ আছে, এরকম অনেক অ্যাট্রিবিউটও আছে। ঠিক আছে, তো চলো তোমাদের আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা দিই, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট, তো
টার্গেট অ্যাট্রিবিউটের অনেক ভ্যালু আছে, অনেকগুলো আছে, একটা সেলফ আছে, ব্ল্যাঙ্ক আছে, প্যারেন্ট টপ আছে, ঠিক আছে? আমরা ব্ল্যাঙ্কটা ব্যবহার করে দেখি। চলো আমরা এখানে গিয়ে জাস্ট কি করব, এই যে প্রথম যে ইয়ে লিখেছি, অ্যাট্রিবিউট লিখেছি, তারপরেই ট্যাগের ভিতরে স্পেস দিয়ে লিখবো টার্গেট, টার্গেট লিখলাম, এই সমান সমান দিয়ে ডাবল কোটেশন, ঠিক আছে? এরপর একটা আন্ডারস্কোর দিবা, কিভাবে শিফট চেপে যে সমান সমান এবং প্লাসের বাম দিকে যে চিহ্নটা আছে তোমরা জানো, এটা শিফট চেপে চাপ দিলে আন্ডারস্কোর হবে, আর এমনি চাপলে কি হবে, এরকম একটা হাইফেন আসবে, হাইফেন, ঠিক আছে? আর শিফট চেপে চাপ দিলে কি হবে, এটা আন্ডারস্কোর আসবে, এখানে ব্ল্যাঙ্ক লিখতে হবে, ব্ল্যাঙ্ক লিখতে হবে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক লিখে দিলাম, এ সবগুলো দিয়ে দিই আমরা, এটা কপি করলাম, এখানে স্পেস দিয়ে দিলাম, আবার এখানে স্পেস দিয়ে দিলাম, তাহলে দেখো আমরা তিনটাই। আমি এখন রিলোড করি, এখানে গিয়ে রিলোড করলাম, রিলোড করার পর এখন দেখো আমি যদি এখানে ফেসবুকে ক্লিক করি, তাহলে এখন নতুন ট্যাব ওপেন হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের পেজে থেকেই যাচ্ছে। ইউটিউবে ক্লিক করলে, টুইটারে ক্লিক করে টুইটারে নতুন একটা খুলে যাচ্ছে এখন অটোমেটিক পেজ, তারপর ইউটিউবে ক্লিক করলে নতুন খুলে যাচ্ছে, এবং আমাদের এটা থেকে যাচ্ছে, এটা আমাদের যে ওয়েবসাইট পেজ এটা থেকে যাচ্ছে, এবং নতুন করে কি হচ্ছে, নতুন করে ট্যাব ওপেন হচ্ছে, এই দেখো এটা ইউটিউবে চলে গেছে, এটা টুইটারে চলে গেছে, আর এটা গেছে ফেসবুকে, এটা ফেসবুকে চলে আসছে, তাই না? এটা টুইটারে এসেছে, আর এটা হচ্ছে যে ইউটিউবে চলে এসেছে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, একটা যে কোনো ওয়েবসাইটের যে কোনো এলিমেন্টকে আমরা লিঙ্ক করতে পারি এইভাবে, কি ট্যাগের মাধ্যমে, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, এ ট্যাগের মাধ্যমে, এবং তার ভিতরে এই স্টেপ লিখি, এবং নিউ ট্যাব ওপেন করতে চাই তাহলে 8টা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হতে, টার্গেট নেম অ্যাট্রিবিউট। তাহলে তোমাদের এখানে দুটো অ্যাট্রিবিউট শেখা হয়ে গেল, একটা এই স্টেপ, হাইপার লিঙ্ক রেফারেন্স অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা লিঙ্ক করতেছি, একটা টার্গেট অ্যাট্রিবিউট যার মাধ্যমে করতেছি নতুন ট্যাব ওপেন করছি। আচ্ছা, তো আর দেখি আমাদের কি আছে এখানে শেখার মতো, মানে লিঙ্ক ট্যাগে। দেখো লিঙ্ক ট্যাগ দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবসোলিউট লিঙ্ক ট্যাগ, একটা রিলেটিভ লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? অ্যাবসোলিউট হচ্ছে ডিরেক্ট লিঙ্ক কোনো কিছু, যেটা আমরা এখন দেখালাম, এটাকে অ্যাবসোলিউট লিঙ্ক বলা হচ্ছে এটাকে, যে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব সম্পর্কে ডিরেক্ট লিঙ্ক দিচ্ছি, এটাকে বলা হচ্ছে যে অ্যাবসোলিউট লিঙ্ক। আর যখন আমরা কি করব, দেখা যাচ্ছে যে ডিরেক্ট লিঙ্ক না দিয়ে স্পেসিফিকভাবে কোনো লিঙ্ক দিয়ে দিতে হবে, তবে তাকে অ্যাবসোলিউট লিঙ্ক বলা হয়, ঠিক আছে? মানে রিলেটিভ লিঙ্ক বলা হয় থাকে, অনেক সময় এইভাবে লিঙ্ক থাকে। যে আমি তো এখানে কী করে, ধরো এখানে যে গুগলে গেছিলাম, আমরা গুগলে যাওয়ার পরে ধরো আমি এখানে গিয়ে অনেক লিঙ্ক আছে, এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ, আমরা গুগলে গেছিলাম, এখানে অনেক লিঙ্ক তুমি দেখতে পাচ্ছ। যদি আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করি তাহলে কি হবে, ধর আমি এখানে গিয়ে উইকিপিডিয়া এখানে ক্লিক করে দিলাম, উইকিপিডিয়াতে, তাহলে চলে এসে দেখো এই যে wikipedia.org/wiki/বাংলাদেশ, ঠিক আছে? এটা কিন্তু স্ল্যাশ অনেক ডিরেক্টলি চলে আসছে, এই হলো বিষয়। আবার আমরা ওয়েব পেজ থেকে লিঙ্ক দিতে পারি, তোমরা এই লিঙ্কগুলো পরে দেখি দেবো, রিলেটিভ লিঙ্কগুলো আমাদের যখন রিয়েল ডিজাইন করবো তখন আমরা দেখতে পাবো, ঠিক আছে? HTML লিঙ্কস ইউজ অ্যান্ড ইমেজ অ্যাজ লিঙ্কস, অর্থাৎ আমরা কী করতে পারি, ইমেজের লিঙ্ক ব্যবহার করতে পারি। তোমাদের এটা কী করতে হবে, ইমেজে ব্যবহার শিখতে তোমাদের সামনে ইমেজ ব্যবহার দেখানোর সময় এটা দেখিয়ে দিব যে ইমেজে কীভাবে লিঙ্ক ব্যবহার করা হয়, ঠিক আছে? তো ইমেজে প্রথম চল দেখি ইমেজ কীভাবে তুমি নিয়ে আসবা তোমার ওয়েবসাইটে, ঠিক আছে? মানে ইমেজ নেশার জন্য যে কাজটি করতে হবে, তোমাকে প্রথমে ইমেজটা রাখতে হবে তোমার ওয়েবসাইটের ফোল্ডারের মধ্যে, এবং সেটাকে লিঙ্ক করতে হবে, তাহলে ইমেজ আসবে। সেই ইমেজ আমরা লিঙ্ক করতে পারি। তো চলো আমরা দেখি ইমেজ কীভাবে নেশা যায় ওয়েবসাইটে, ঠিক আছে? এলে বিষয়, তারপর আমরা সেই ইমেজকে লিঙ্ক করে তোমার দেখাবো, ওকে? আমি এখানে গিয়ে এগুলো আছে, থাক সমস্যা নেই, আমি এখানে গিয়ে ইন্টার চাপলাম। আচ্ছা, এখানে এক কাজ করি, সেটা হচ্ছে যে এই লিঙ্কগুলো উপরের ইমেজটা উপরে নিই, ঠিক আছে? ইন্টার চেপে স্পেস দিয়ে, আচ্ছা নিয়েছিলাম, এখানে আমরা হচ্ছে ইমেজ নিব,
ইমেজ না থাকে ইমেজ ট্যাগের মাধ্যমে, এটা হচ্ছে আইএমজি ট্যাগ, ঠিক আছে, এটা একটা সিঙ্গেল ট্যাগ আইএমজি ট্যাগ, ঠিক আছে, এখানে শুরু এখানেই শেষ, এলো বিষয়। তো আমার যেমন দেখলাম অ্যাঙ্কর ট্যাগ একটা ডাবল ট্যাগ, এখানে মাঝখানে কি লিখতেছি, ফেসবুক লিখতে পারছি, তাই না? আর যেগুলো সিঙ্গেল ট্যাগ তার মধ্যে কিছু লেখা যায় না, কোনো কন্টেন্ট থাকে না, ঠিক আছে, কোনো লেখা কোনো কিছু থাকে না এরকম। তো আমাদের যেমন এখানে তোমাদের শিখলাম অ্যাট্রিবিউট, এইচরেফ অ্যাট্রিবিউট, টার্গেট অ্যাট্রিবিউট। এরকমভাবে যদি আমরা ইমেজ নিতে চাই, কোনো একটা ছবি নিয়ে আসবো আমরা ওয়েবসাইটে, কারণ আমাদের ওয়েবসাইটে কি প্রচুর ছবি দেখতে পাই, তো দেখতে পাচ্ছি যে একটা ছবি নিয়ে এসছে, বাংলাদেশের ফ্ল্যাগ পতাকা, বাংলাদেশের কয়েন মুদ্রা, হ্যাঁ, এই যে বাংলাদেশের লোগোটা দেখতে পাচ্ছ। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে, এই যে এখানে দেখ প্রচুর ছবি থাকে, পিকচার দেখতে, এই ইউটিউবে পিকচার দেখতে পাচ্ছ যে কত পিকচার এখানে রয়েছে, মানে থাম্বনেইলগুলো দেখতে পাচ্ছ। এখানে গিয়ে টুইটারে দেখো, চলে গেছে টুইটারে পিকচার দেওয়া আছে এখানে। ফেসবুকে গেলে তোমরা একইভাবে ফেসবুকে পিকচার দেখতে পাবা, এই যে এখানে হয়তো লেখাটা পিকচার হিসেবে ব্যবহার করেছে, হতে পারে, হ্যাঁ, এই হলো বিষয়। তো এখন দেখো এখন দেখো তো এই ইমেজগুলো আমরা কীভাবে নিয়ে আসবো ওয়েবসাইটে। মনে করো এখানে গিয়ে আইএনজি ট্যাগ লিখলে, লেখার পরে এখানে স্পেস দিতে হবে, ইমেজ ট্যাগ এটা লিখে এসআরসি লিখতে হবে। এসআরসি মানে সোর্স, লিখে সমান সমান দিয়ে ডাবল কোয়েশ্চন। এসআরসি একটা কি অ্যাট্রিবিউট, এসআরসি কি একটা অ্যাট্রিবিউট। তো এসআরসি এর পুনরূপ হচ্ছে সোর্স। জাস্ট তোমার কি করতে হবে, এই সোর্সের ভিতরে গিয়ে ইমেজের লিঙ্ক দিতে হবে, তোমার ইমেজটা যে ইমেজটা আছে। তো আমাদের এখানে ফোল্ডারটা ইমেজ রাখা আছে আগে থেকেই, এই যে বার্ডস ইমেজ, একটা পাখির ইমেজ রাখা আছে, আমরা এটাই নিয়ে যাই। এই যে একটা পাখির ইমেজ রাখা আছে, এই ইমেজটার জন্য আমাদের ওয়েবসাইটে শো করে, আমরা যখন এখানে আসবো অর্থাৎ আমাদের এখানের জন্য শো করে, ঠিক আছে, বার্ডস ইমেজ জন্য আমাদের এখানে শো করে। ওপর দিকে নিচে এটা, আচ্ছা নিচেই নিই, সমস্যা নেই, পর্যায়ক্রমে হোক। কাট করলাম, এখান থেকে কাট করে নিচে আসলাম, এসে এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো এই ইমেজ আমার লিঙ্ক করতে হবে, তো আমার কি লিঙ্ক করবো, এখানে এই ইমেজের নামটা দেবো জাস্ট, ঠিক আছে, যে ইমেজটা দেখলাম এখানে, যে ইমেজটা নিয়ে আসছে এখানে ওপেন করতেছি, এর জন্য আমাদের ওয়েবসাইটে শো করে, অর্থাৎ এখানে ব্রাউজারে আমাদের শো করে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে গিয়ে এই নামটা আমি কি করলাম, এখানে রাইট ক্লিক করে আমরা রিনেম করতে পারি, রিনেম করে এখানে গিয়ে কপি করতে পারি, এখানে গিয়ে রাইট ক্লিক করে কপি করতে পারি, অর্থাৎ তুমি হাত দিয়ে দেখে লিখে দিতে পারো যে birds.jpg, বানানটা ঠিক রাখতে হবে, ভুল করলে কিন্তু পাবে না। তাহলে birds.jpg এটা আমরা লিখে দিতে পারি হাতে, এখানে রেডি করে দেখলাম BIRDS birds.jpg। এবার এটা সেভ করলাম, লেখা সেভ করার পরে এখানে গেলাম, গিয়ে রিলোড করলাম, দেখো চলে আসছে, দেখো বার্ডসের ছবিটা চলে আসছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, অটোমেটিক্যালি। তো আমি যদি এখানে লিঙ্ক করতে চাই এই ইমেজটা, তোমাদের ইমেজ সম্পর্কে ডিটেলস সামনে দিকে বলবো, যে সাধারণ ইমেজকে ব্যবহার করবা, অ্যানিমেশন ইমেজকে ব্যবহার করবা, সব ধরনের ইমেজ, এবং ইমেজের উইড হাইট করে নির্দিষ্ট করবো। ইমেজটা অনেক বড় দেখাচ্ছে এখানে, দেখো, হ্যাঁ, অনেক বড় দেখাচ্ছে এখানে। আমি যদি এটা ইয়ে করেছি, মানে 160% করে দিচ্ছি, 160% দেখতে পাচ্ছ উপর দিকে, এখানে 160% দেখা যাচ্ছে। তো আমি যদি ইমেজ এখানে লিঙ্ক করতে চাই, তাহলে লিঙ্ক করতে পারবো। তাহলে এখানে ইমেজের উপর ক্লিক করলে কি হবে, হ্যাঁ, তাহলে সেই লিঙ্কে চলে যাবে। ধরো আমি এখানে লিঙ্ক যদি করতে চাই, এই দুই পাশে জাস্ট এইটা একটা দিতে হবে, হ্যাঁ, এখানে গিয়ে এ লিখলাম, HREF সমান সমান ডাবল কোটেশন দিয়ে এ এখানে শুরু করলাম, আর এখানে গিয়ে এ শেষ করব, এ শেষ করে দিলাম, ঠিক আছে। মানে কি করতে হবে তোমার, এখানে গিয়ে সরি, মানে জাস্ট ইমেজ ট্যাগকে কার মধ্যে নিতে হবে, এই লিঙ্ক ট্যাগের মধ্যে নিতে হবে, ঠিক আছে। এখানে লিঙ্ক ট্যাগ শুরু, এখানে লিঙ্ক ট্যাগ দেবো শেষ, শেষ করেছি, ঠিক এটার মতো করে, এই যে এখানে শুরু শেষ, আজকে মাঝখানে কি দিছি,
মাঝখানে লেখা দিয়েছে, লেখা লিঙ্ক হয়েছে, যে লেখাটা লিখেছি টুইটার ইউটিউব সেই লেখাটা লিঙ্ক হয়েছে। সেই লেখার জায়গায় আমি কি দিলাম, সেই লেখার গিয়ে ইমেজ ট্যাগ দিয়ে দিলাম, এই যে মানে ইমেজটা লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট লিখবো, সেটা অটোমেটিক পেয়ে যাবে। মানে এখানে গিয়ে লিখলাম আমি ইউটিউব https youtube.com www.youtube.com লিখলাম। তাহলে এই পাখির ছবিতে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। ঠিক আছে, আমি সেভ করে দিলাম। এবার দেখো আমি রিলোড করে এখানে গিয়ে, এখন দেখো মাউসটা কি হচ্ছে, মাউসটা কিন্তু ওইরকমই আছে এর মতো, অর্থাৎ অ্যারো অ্যারো হিসেবে আছে, তীর হিসেবে আছে। বাট আমি রিলোড করলে কি, তখন হাত দেখাবে, হাত এরকম হাত দেখাবে। হাত মানে কি লিঙ্ক, এখানে রিলোড করলাম, এবার দেখো অ্যারো হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিক করলে কি হবে, আমরা দেখো ইউটিউবে চলে আসছে, তাই না? আমরা কোথায় ক্লিক করেছিলাম, আমরা আমার ছবিতে পিকচারে ক্লিক করেছিলাম, পিকচারে ক্লিক করার পরে ইউটিউবে চলে আসছে। আমার ব্যাকে আসলাম, আমার ক্লিক করেছিলাম পিকচারে, অর্থাৎ আমার পিকচারকে লিঙ্ক করে দিয়েছি। আর তুমি যা রাখবা, যেটা রাখবা সেটাই হচ্ছে কি লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি। মানে মানে লিঙ্কের মধ্যে যেটা রাখবা, এই যে আমরা এখানে করলাম দেখো, তো লিঙ্ক ট্যাগের মধ্যে তুমি যাকে রাখবা, ইমেজ রাখলে ইমেজ লিঙ্ক হয়ে যাবে, ভিডিও রাখলে ভিডিও লিঙ্ক হবে, অডিও রাখলে অডিও লিঙ্ক হবে তোমার, আর টেক্সট রাখলে কোন লেখা, সে লেখায় লিঙ্ক হবে। জাস্ট সে লিঙ্ক করার জন্য কী করতে হবে, এই লিঙ্ক ট্যাগের মধ্যে রাখতে হবে, এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আমরা দেখি চলো, ইমেজ এক লিঙ্ক গেল, লিঙ্ক টু ইমেল অ্যাড্রেস। যদি আমরা ইমেল অ্যাড্রেসকে লিঙ্ক করতে চাই, ঠিক আছে, যদি ইমেল অ্যাড্রেস কোনো লিঙ্ক করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে জাস্ট এই লেখাটা লিখতে হবে মনে করো। ঠিক আছে, ধর আমি এখানে গিয়ে আচ্ছা এখানে একটা ব্রেক ট্যাগ দিই, আর এখানে একটা ব্রেক দিই, কপি করে পেস্ট করলাম। আচ্ছা, তাহলে আমার এখানে জাস্ট কি করতে হবে, MHREF সমান সমান দিলাম, দিয়ে এইটা দিলাম। এখন আমি এখানে সেন্ড লিখলাম মনে করো, সেন্ড। ইমেলের ক্ষেত্রে একটু নিয়মটা এরকম মনে করো, কি করতে হবে, এই জিনিসটা লিখতে হবে তোমার। ধর আমি এখানে কপি করলাম, মেইল টু লিখতে হবে। ঠিক আছে, ইমেইল লিঙ্ক করতে চাই, এখানে এখানে মেইল টু লিখে এখানে তোমার মানে ইমেল অ্যাড্রেস লিখতে হবে। ঠিক আছে, আমি যেগুলো লিখলাম সোহেল @of gmail.com বুঝো কিন্তু মেইল টু লেখার পরে এই দিতে হবে, কোলন দিতে হবে, দেওয়ার পরে সোহেল ইমেল অ্যাড্রেস লিখতে হবে, যার যেটা ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, যাকে সেন্ড করবো, এখানে sohel@gmail.com লিখে দিলাম। তাহলে অটোমেটিক্যালি ওরকম লিঙ্ক হয়ে যাবে। আর এখানে রিলোড করলাম। ঠিক আছে, এই নিচে সেন্ড দেখতে পাচ্ছ, পিকচার নিচে সেন্ড দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা পিকচার, ফেসবুক, টুইটার, ইউটিউব আসছে, এটা পিকচার, একটা সেন্ড চলে আসছে। এখানে তুমি সেন্ডে যখন ক্লিক করবা, হ্যাঁ, তো অটোমেটিক্যালি যে মেইল বক্সটা ওপেন হবে, এই দেখো, এই যে উপরে মেইল ওপেন হয়েছে না, এই দেখাচ্ছে এখানে মেইল ওপেন হচ্ছে, এই দেখাচ্ছে মেইল লেখা আছে যে মেইল বক্স ওপেন হচ্ছে, এই হলো বিষয়। আমি কেটে দিলাম, এখানে যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট অ্যাড করাই যে দেখাচ্ছে এভাবে, আমি কেটে দিলাম। আচ্ছা, আমরা বাটনকেও লিঙ্ক করতে পারি। ঠিক আছে, যে আমরা কোনো একটা বাটন তৈরি করবো, এ তোমাদের প্রতি শেষে দেখিয়ে দিব। লিঙ্ক টাইটেল, আমরা টাইটেলকেও লিঙ্ক করতে পারি এইভাবে। ঠিক আছে, ওদের বাটন এবং টাইটেল প্রভৃতি দেখিয়ে দিব। আমরা তো দেখিলাম অ্যাবসলিউট ইউআরএল, রিলেটিভ ইউআরএল দেখলাম। আমরা এখানে কি কি শিখলাম দেখো, লিঙ্কে শিখলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, এ ট্যাগের ব্যবহার শিখলাম আমরা, এইচরেট হাইপারলিঙ্ক রেফারেন্স এটা শিখলাম, টার্গেট অ্যাট্রিবিউটের ব্যবহার শিখলাম, এইচরেট না হাইপারলিঙ্ক রেফারেন্স এই অ্যাট্রিবিউটের ব্যবহার শিখলাম আমরা, এবং ইমেজ ট্যাগ সম্পর্কে একটু জানলাম, এবং এর ইনসাইটে যে মানে অ্যাঙ্কর ট্যাগের ইনসাইটে ব্যবহার করলাম, লিঙ্ক ট্যাগের দেখলাম।
আর মেইল টু কীভাবে ব্যবহার করতে হয়, মেইলে কীভাবে লিঙ্ক ব্যবহার করতে হয় এটা আমরা শিখলাম। ঠিক আছে, আমরা এখানে মেনলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ লিঙ্ক ট্যাগ এর ব্যবহার দেখলাম, যে ডিফিনিশন অফ হাইপার লিঙ্ক। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। অলরেডি এখানে দেখিয়েছি যে ইমেজ ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি ইমেজ ট্যাগ কী ব্যবহার করতে হয়। আমরা একটু ডিটেলস চলো দেখি ডিটেলস। আমরা এখানে ইমেজ ব্যবহার করছি, দেখো এই যে এখানে একটা ইমেজ ব্যবহার করেছি, ইমেজটা একটু নিচে চলে আসে, এখানে নিচে নিয়ে চলে আসে। আচ্ছা, এটা আমি কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, তো এটা কি করলাম, আমি প্রথমটা কেটে দিলাম, এইটা মানে লিঙ্কটা কেটে দিলাম। ঠিক আছে, শুধু ইমেজ রাখলাম। তো আমরা এখানে যদি আমি এই ইমেজটা সেভ যেটা করেছিলাম, এটা আমি রিলোড করলে আরেকটা ইমেজ দেখতে পাবো, যে এই যে নিচে আরেকটা ইমেজ চলে আসছে। আমি চাইলে ইমেজের সাইজটা ছোট বড় করতে পারি, কিন্তু হ্যাঁ কীভাবে, উইড হাইট উল্লেখ করে। আর দুটো অ্যাট্রিবিউট আছে, মানে এখানে এই স্টেপ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, আমরা টার্গেট ব্যবহার করেছি, মানে উইড হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। ডাব্লুআইডি উইড সমান সমান দিয়ে ধরে এখানে দিলাম 100 পিক্সেল। ঠিক আছে, এবং হাইট মানে প্রশস্ততা এবং উচ্চতা, হাইট হচ্ছে 100 পিক্সেল। ঠিক আছে, তোমরা জানো ছবির এই বিষয়গুলো পিক্সেলে পরিমাপ করা হয়ে থাকে, এর বিষয়। উইড এবং এর ভিতরে কার ভিতরে লিখলাম, এসআরসির পরেই উইড লিখে দিলাম এবং হাইট লিখে দিলাম, মানে 100 পিক্সেল 100 পিক্সেল। তাহলে আমরা রিলোড করে এবার দেখো নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ ছোট হয়ে যাবে, এই দেখো ছোট হয়ে গেছে। ঠিক আছে, নিচের ছবিটা। আচ্ছা, একটু বড় করে 200 পিক্সেল দিই, 200 পিক্সেল 200 পিক্সেল। ঠিক আছে, আমরা ইমেজ যেটা লিঙ্ক করলাম এখানে উপরটা দিয়ে দিলাম, দুটোই ছোট হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। এটা কার ভিতরে দিতে হবে, এই যে ইমেজ ট্যাগের ভিতরে, হ্যাঁ এখানে গেলাম, গিয়ে দিয়ে দিলাম। এবার রিলোড করতে দুটো ইমেজ ছোট হয়ে যাবে, এই দেখো। আচ্ছা, সেন্টারে চলে আসছে, এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করি। ভয় পাওয়ার কিছু নেই কিন্তু, ঠিক আছে, মনে হতে স্যার এত ইজি বিজি কোড, যদি বুঝে বুঝে করো খুবই ইজি মনে হবে। ঠিক আছে, এখান থেকে তেমন কিছু সব কিছু বুঝতে পারতেছো, বুঝতে না পারলে আমাকে বলো, আমি এক্সট্রা ভাবে বুঝিয়ে দিব। এখন দেখো আমরা এই প্রথম করে লিঙ্ক ট্যাগ শিখলাম, তারপর ইমেজ ট্যাগ, এই যে এখানে লিঙ্ক করেছি ইমেজ, আর এখানে লিঙ্ক নেই, দেখো এই যে। ঠিক আছে, তাহলে ওয়েট এবং হাইট করে দিলাম 100 পিক্সেল করে দিলাম, এই 200 পিক্সেল, এটা 200 পিক্সেল। এই হলো বিষয়। এখন তো মনে কর তুমি কি করবা, অ্যানিমেশন ইমেজ অ্যাড করবে। ঠিক আছে, তাহলে জাস্ট আমাদের অ্যানিমেশন ইমেজ তৈরি করা ইমেজ কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে আগের মতোই। হ্যাঁ, তাহলে এখানে লিখে দিলাম আইএমজি এসআরসি, আগের মতোই। আচ্ছা, খালি এর ভিতরে কি অ্যানিমেশন ইমেজ ডাউনলোড করে রেখেছি আমি তোমাদের জন্য, এই যে এখানে দুটো অ্যানিমেশন ইমেজ আছে। আচ্ছা, আমাদের ইয়ে করি, কাট করে প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে নিই, আমাদের প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, দুটো অ্যানিমেশন ইমেজ আছে, এর নাম যেটা আছে এই নাম সহকারে নিতে হবে। ঠিক আছে, তুমি এই নামটা চেঞ্জ করতে পারো চাইলে, হ্যাঁ আমি সহজ নাম দিয়ে দিই, এখানে নামটা এডিট করে ধর আমি দিলাম অ্যানিমেট 1, তারপরে অ্যানিমেট 2। জিআই থাকবে, কিন্তু তোমরা জানো যে এখানে অ্যানিমেট 2 দিতে হবে, ভুল করে আবার এটা 1 দিয়েছি, অ্যানিমেট 2 দিলাম। ঠিক আছে, তো জানো যে জেপিজি সাধারণ ইমেজ, ঠিক আছে, আর জিআইএফ থাকলে তোমার মোবাইলে দেখেছো, জিআইএফ থাকলে সেটা অ্যানিমেশন ইমেজ হয়। ধর আমি এখানে এই নামটা কপি করলাম, আমি হাতে লিখতে পারি, চাইলে এখানে রাইট ক্লিক করে রিনেম করে এখানে কপি করতে পারি, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি, বা হাতে লিখতে পারো। তাহলে আমি এখানে গিয়ে দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা সেভ করলাম,
এবার রান করে দেখি আমরা, লঞ্চ ইন ফায়ারফক্স। এই দেখো এই অ্যানিমেশন ইমেজটা কি করছে, অ্যানিমেশন চলছে মানে দৌড়াচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে। এটা অ্যানিমেট ওয়ান। এটা কিন্তু এমনিতে ওপেন করলে অ্যানিমেশন দেখাবে না। যদি আমি এখানে এমনি ওপেন করি, এই যে এখানে এমনি যদি আমি ডাবল ক্লিক করি ইমেজের উপরে, যেখানে টেক্সট ফোল্ডার আছে, সরি, আমি এখানে ওপেন করলাম ইমেজটা, ঠিক আছে। ধরো ওপেন উইথ, এখানে করলাম ওপেন। এই দেখো ইমেজটা দৌড়াচ্ছে কি, দৌড়াচ্ছে না। এমনি তুমি ওপেন করলে ক্লিক করে হবে না, কিন্তু তুমি যদি ওয়েবসাইটে সেট করো এটা, তখন এটা কি হবে, এই যে অ্যানিমেশন হবে, এই যে দেখতে পাচ্ছ। এটা কিন্তু সাধারণ জেপিজি ইমেজ দেখতে পাচ্ছ। আর এটা কি ইমেজ, এটা অ্যানিমেশন ইমেজ, মানে অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে। তোমাদের আমি ইমেজগুলো পাঠিয়ে দিব, তোমরা হচ্ছে অ্যাড করবা, ইয়ে করবা। আর তোমাদের গুগলে কিভাবে সার্চ করতে হয় অ্যানিমেশন ইমেজ তোমাদের দেখিয়ে দিব। আমি আরেকটা অ্যাড করে দেখি, এখানে একটা ব্রেক ট্যাগ দিই, তাহলে কি হবে, পরের ইমেজটা নিচে যাবে আরো। আচ্ছা এখানে ব্রেক ট্যাগ না দিলে হবে, কন্ট্রোল ডি চাপলাম। অ্যানিমেশন টু যেটা, এর নামটা কি, দুই নম্বর ইমেজের অ্যানিমেট টু, তারপরে টু দিয়ে দিলে হয়ে যাবে। এখানে এখানে টু দিয়ে দিলাম, এবার সেভ করলাম, এবার রিলোড করলাম এখানে। এবার দেখো যে পাখি, এটা পাখি উঠছে যে, তাহলে আমার ব্রাউজারে গিয়ে খুব সুন্দরভাবে অ্যাড করতে পারছি অ্যানিমেশন ইমেজ, তাই না। তাহলে এটা পাখি উঠছে, আর এটা হচ্ছে যে মানুষের ছবি, ঠিক আছে। আমি একটু ছোট করলাম, 100% করলাম, তাহলে একই লাইনে চলে আসছে। তাহলে আমরা এইভাবে অ্যানিমেশন ইমেজও অ্যাড করতে পারি খুব সহজে। তোমরা অ্যানিমেশন ইমেজ সার্চ করবা কীভাবে গুগলে, ঠিক আছে। আমি এখানে কেটে দিই, এগুলো ফেসবুক টুইটার কেটে দিই, ইউটিউব কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আমরা এখানে যে ব্রাউজারে গিয়ে, তুমি এখানে গিয়ে একটা ইমেজ লিখে সার্চ করলা, ঠিক আছে, যে অ্যানিমেশন ইমেজ। শুধু অ্যানিমেশন ইমেজ কীভাবে তুমি সার্চ করবা, এখানে তোমার দেখা চলে আসছে। এখান থেকে অনেকগুলো অপশান আছে, ইমেজেস, নিউজ, ভিউ, ভিডিওস, শপিং, মোর, সেটিং, টুলস। এখানে টুলসে ক্লিক করবা, ঠিক আছে। এখানে টুলসে ক্লিক করে দিবে। আচ্ছা প্রথমে ইয়েতে ঢুকি, ঠিক ইমেজে প্রথমে ঢুকি, ধরো যে কোনো একটা ইমেজ, এখানে ইমেজে চলে গেলাম, ইমেজে চলে গেলাম। তো এগুলো অ্যাকচুয়ালি অ্যানিমেশন ইমেজ। তুমি আরও যদি স্পেসিফিক ফিল্টার করতে চাও, যে তুমি আরও ফিল্টার করে শুধু অ্যানিমেশন ইমেজ নিয়ে আসবে, তাহলে কী করতে হবে, এখানে টুলসে ক্লিক করতে হবে, টুলসে ক্লিক করে দাও। এগুলো অনেক ব্যবহার আছে, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিব, কারণ এগুলো তোমাদের পরবর্তী কাজে লাগবে। যদি ওয়েবসাইটে কাজ করতেছো, এখানে টুলসে ক্লিক করার পর তখন আসবে যে সাইজ, কালার, টাইপ, হ্যাঁ, টাইম এবং ইউজার রাইটস আসছে, ঠিক আছে। এখানে মোরে ক্লিক করবা, সরি সেটিংস না, এখানে এটা গেল। তাহলে এখানে দেখো আমরা এখানে লেখা আছে টাইপ, তো কী ধরনের ইমেজ নিবা, টুলসে ক্লিক করে দিলা, এখানে টাইপে ক্লিক করলাম। আমি এখানে জিআইএফ দেখো লেখা আছে, জিআইএফে ক্লিক করে দিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন দেখো যে ইমেজগুলো আছে এখানে, ধর আমি এখানে এইটা ওপেন করছি, এখানে ইমেজে ক্লিক করে দিলাম, যখন গিয়ে শিফট সবগুলো অ্যানিমেশন ইমেজ চলে আসবে, সবগুলো অ্যানিমেশন ইমেজ এগুলো, ঠিক আছে। যেটা দেখাচ্ছিলাম তোমাদের, এই যে তোমাদের অ্যানিমেশন দেখাচ্ছে, দেখো যদি এখানে ক্লিক করি, তুমি যে ইমেজে ক্লিক করো সেই ইমেজটা অ্যানিমেশন দেখাবে, ঠিক আছে। কারণ এখানে সবগুলো ইমেজ ফিল্টার হয়ে গেছে অটোমেটিক্যালি গুগলে, যখন আমি গিফট সিলেক্ট করে দিয়েছি। তুমি যদি এই ইমেজ, এরকম যে যে ইমেজগুলো দেখতে পাচ্ছ এখানে, সবগুলো ইমেজ ব্যবহার করতে পারবা। যদি আমি ডাউনলোড করি এখান থেকে, ডাউনলোড করলাম, এখানে রাইট ক্লিক করে, আচ্ছা দেখো দেখাচ্ছে যে সেভ ইমেজেস, এখানে ক্লিক
ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করলাম, সেভ করলাম, কেটে দিলাম সব। এখানে যে হর্স দেখে নামটা আছে এটা কপি করলাম, এটা ইমেজটা বা কাট করলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলাম, প্র্যাকটিস ফোল্ডারে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরকম যে কোনো ধরনের ইমেজ হতে তোমার কি জেপিজি হতে পারে, পিএইচডি ইমেজ হতে পারে, মানে পিএনজি ইমেজ হতে পারে, জিআইএফ, এখানে ইমেজ নামটা কপি করতে হবে। কপি করলাম, আর এখানে গিয়ে আমি কন্ট্রোল ডি চেপে দিয়ে দিলাম, আর ইমেজের নামটা দিতে হবে এখানে গিয়ে। তাহলে অ্যানিম হর্স লেখা আছে, এই নামটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এবার রিলোড করলে এখান থেকে চলে আসবে অটোমেটিক্যালি ইমেজটা, এই দেখো, ঠিক আছে। তাহলে আমি ওয়েবসাইটে অ্যানিমেশন ইমেজও অ্যাড করতে পারি খুব সহজে। তো আর দেখলাম ইমেজের উইড হাইট, দেখলাম যে ইমেজ উইড হাইট কীভাবে ব্যবহার করতে হয়। আমি চাইলে ইমেজগুলো ছোটো বড়ো করতে পারি উইড এবং হাইট ব্যবহার করে। তুমি এখানে 100 পিক্সেল, 200, 200, এগুলো ইমেজগুলো ছোটো ছিল আগে থেকে, এই জন্য ছোটো দেখাচ্ছে, ঠিক আছে, অ্যানিমেশন ইমেজগুলো। আর ওপের ইমেজগুলো বড়ো ছিল, এই জন্যে বড়ো হচ্ছিল, আমি উইড হাইট ছোটো করে দিলাম। বাট তুমি কম বাড়াও করতে পারো এখানে, ঠিক আছে। যে তুমি এখানে 250 করে দিলাম, 250 উইড, আর হাইটটা 200 থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে অটোমেটিক কী হবে, এই যে ইমেজটা উইডে বেড়ে গেছে, ঠিক আছে। এখন দেখো যে যদি কোনো কার ইমেজ না পাই, তাহলে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, এএলটি বলা হয়, ঠিক আছে। এই এএলটি অ্যাট্রিবিউট ব্যবহার করে তোমার দেখাই। আচ্ছা, তো এএলটি অ্যাট্রিবিউট ব্যবহার করে দেখাই, ঠিক আছে। এখানে গিয়ে মনে করো যে ধরো এইটাই কপি করি, বার্ডস ইমেজ যেটা দিয়েছি আমরা, ধরো আমি এখানে গিয়ে 300 দিলাম, 300 পিক্সেল, এটা ওয়াইড একটু বাড়িয়ে দিলাম, 300 পিক্সেল, 300 পিক্সেল। এবার এখানে রিলোড করলাম, তাহলে নিচের দিকে দেখো ইমেজটা চলে আসছে এখানে। হ্যাঁ, যদি কোনো কারণে ইমেজটা না পাই, তখন কি শু করবে, এই জন্য আমার এখানে দিতে হবে আচ্ছা কেটে দিই এটা, এখানে তোমার দেখাই হর্স ইমেজ মনে করো, হর্স ইমেজ যদি এখানে না পাই, আমি আরেকটা হর্স নিই, সরি, এখানে গেলাম, গিয়ে এখানে এএলটি লিখলাম, একটা অ্যাট্রিবিউট, এটা এখানে নিলাম হর্স অ্যানিমেশন ইমেজ, লিখলাম HORS, হর্স অ্যানিমেশন ইমেজ। যদি কোনো কারণে এই ইমেজটা না পাই এখানে, তখন এই লেখাটা শো করবে, ঠিক আছে। তাহলে হর্স যেহেতু পাচ্ছে, এখানে রিলোড করলাম, দেখো কিন্তু শো করছে কি শো করছে না। অ্যান্ড ইমেজের নামটা ভুল করে দাও এখানে, ধরো এখানে হর্সের আমি এইচ কেটে দিলাম, তার নামটা কি হলো অ্যানিমোর্স হয়ে গেছে, ঠিক আছে। আমি সেভ করলাম, এবার কন্ট্রোল সেভে রিলোড করি, তাহলে কী হবে দেখো, এই দেখো যে হর্স, হ্যাঁ, অ্যানিমেশন ইমেজ চলে আসছে, অ্যানিমেশন ইমেজ মানে এখানে ইয়েটা চলে গেছে, পিকচারটা চলে গেছে, কিন্তু কি হয়ে গেছে, এখানে এই লেখাটা চলে আসছে। আবার যদি এখানে ঠিক করে দিই, এখানে এইচ দিয়ে দিলাম, বানান ঠিক করে দিলাম, তাহলে কি অটোমেটিক্যালি তখন ইমেজটা পেয়ে যাবে, তখন লেখাটা থাকবে না, এই লেখাটা ভ্যানিশ হয়ে যাবে। এই দেখো এল এ বিষয়, এবং ইমেজটা ভিন্ন ফোল্ডারেও থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সেই ইমেজের নাম দিতে হবে। কিভাবে হতে পারে এটা দেখো, ধরো কোনো কারণে আমার এখানে ইমেজ আছে, এখানে ইমেজগুলো দেখতে, প্র্যাকটিস ফোল্ডারে ইমেজ দেখতে পাচ্ছ, আমি ইমেজটা অন্য ফোল্ডারে রাখলাম,
এখানে কি হয়তো আমি রাখলাম এখানে ইমাজেস নাম, ইমেজ ইমা ইমাজেস ফোল্ডার দিলাম, দিয়ে এই হর্স ইমেজটা ঢুকিয়ে দিলাম এর ভিতরে। আমি এই ছবি টেনে দিয়ে ভিতরে ছেড়ে দিলাম, ঠিক আছে এইভাবে। তাহলে হর্স ইমেজ কি বাইরে আছে আর নেই? তাহলে প্রথমে আমাদের প্রজেক্ট ফোল্ডার দেখো, প্র্যাকটিস ফোল্ডার, ফোল্ডারের বাইরের দিকে কি আছে? অ্যানিমেশন ইমেজ আছে, অ্যানিমেট ইমেজ আছে, ঠিক আছে। বার্ডস ইমেজ বাইরে আছে, বাট হর্স ইমেজ কি করেছি? ইমেজেস একটা ফোল্ডারে ঢুকেছে, একটা ফোল্ডার নেই। এখন দেখো আর ইমেজটা পাবে না। এখানে যদি রিলোড করি তাহলে হর্স ইমেজ আর পাবে না, দেখো এই যে পাচ্ছে না, ওই লেখাটা চলে আসছে এখানে হর্স অ্যানিমেশন ইমেজ। মানে যেহেতু এখানে ডিরেক্টলি নামে পাই নাই, এখানে গিয়ে ডিরেক্টলি নামে পাই নাই, একটা ফোল্ডারে ঢুকে গেছে। সেই ফোল্ডারের নাম কি? সেই ফোল্ডার হচ্ছে ইমেজেস ফোল্ডার। যদি পেতে হয় তাহলে কি করতে হবে? এই ফোল্ডারের নামটা দিতে হবে কোথায়? এখানে এর আগে। তাহলে ইমেজেস ফোল্ডারটা দিলাম, নাম দিলাম, এরকমটা দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে প্রথমে সে ফোল্ডারে ঢুকবে, ফোল্ডারে ঢুকে সে খুঁজবে, হ্যাঁ। আর যদি ফোল্ডার না দেওয়া হয় তাহলে ডিরেক্টলি ওখানে গিয়ে খুঁজবে। ডিরেক্টলি খুঁজতে পাচ্ছে না, কারণ কি আছে? এই নামটা কোথায় আছে? এই ফোল্ডারের ভিতরে আছে, ঠিক আছে। আমি এখন কি করলাম? ফোল্ডারের নাম দিয়ে দিলাম ইমেজেস, যে ফোল্ডারের নাম আমাদের এখানে আছে ইমেজেস। এখন দেখো আমি যদি রিলোড করি, এখানে সেভ করে, তাহলে আমাদের হর্স ইমেজ পেয়ে যাবে সেই ফোল্ডারের মধ্যে থেকে। রিলোড করলাম, এই দেখো পেয়ে গেছে। তো এইভাবে সাথে খুব সহজে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, আসলে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আজকে শিখিয়ে দিলাম কিভাবে লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয়, কিভাবে লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয়, কিভাবে দেখাচ্ছে যে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় প্রপারলি। তো তোমরা সবাই এই লিঙ্ক ট্যাগ এবং ইমেজ ট্যাগ প্র্যাকটিস করবে। আমি তোমাদের এই পুরো ক্লাসের ভিডিও পাঠিয়ে দিব মেইলে, লিঙ্ক সহ। তোমরা ইউটিউবে যেয়ে বারবার দেখবে, দেখে প্র্যাকটিস করে বাসায়। আর সোর্স ফাইল যেটা আছে, কোডগুলো পাঠিয়ে দিব, তোমরা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো অনেক সময় কারেন্ট থাকে না, তো চাইলে মোবাইলেও প্র্যাকটিস করতে পারো। বিদ্যুৎ না থাকে, মোবাইল কানেকশন না থাকে, মোবাইলে প্র্যাকটিস। মোবাইলে দেখাচ্ছে যে অ্যাপ আছে নোটপ্যাডের মতো, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে নোটপ্যাড প্লাস প্লাস, বা এরকম কোড এডিটর লিখে সার্চ করলে চলে আসবে কোড এডিটর। তো চাইলে মোবাইলে প্র্যাকটিস করতে পারো। আর পিসি ক্ষেত্রে পিসি প্র্যাকটিস করবে, ল্যাপটপে প্র্যাকটিস করবে। আর যেদিনে ক্লাস সেদিনে শেষ করার চেষ্টা করবি। দুজন কিন্তু শিখো ইনশাল্লাহ, দেখো 3 থেকে 4 মাসের মধ্যে ভালো শিখে যাবা, এবং আশা করছি কাজ শুরু করতে পারবা, ফ্রিল্যান্সিংয়ের কাজ। যে কাজ মানে শুরু করার জন্য খুব প্রত্যাশী। কিন্তু রেগুলার ক্লাস করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু না বুঝে করা যাবে না, মুখস্থ করতে যাবে না, ঠিক আছে। বুঝে বুঝে করতে হবে। আর কিছু না বুঝলে আমাকে নক করবে, ফোন করো। আমি এই সময় ফ্রি থাকলে তোমাকে তখনই শিখিয়ে দিব, আর ফ্রি না থাকলে তোমাকে টাইম দেবো যে এই সময় তোমাকে আমি শিখিয়ে দিব। বুঝতে পারলা কি? তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমাদের সামনে ক্লাস, অর্থাৎ সামনে রবিবার আছে, তো বৃহস্পতিবার, সামনে রবিবার জাস্ট 10টার সময় ক্লাস অ্যাটেন্ড করবা। আর কোনো সমস্যা হলে তাকে আগে নক করবা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।